প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিটা নিচ্ছ, তো তোমাদের ইংরেজি প্রস্তুতিটাকে আরো ইউনিক এবং আরো গোছালো করতে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 3 বছরের প্রশ্ন বিশ্লেষণটা দেখব। যদি তোমরা এই প্রশ্ন বিশ্লেষণটা একটু বুঝতে পারো আর এই আঙ্গিকে যদি তোমার প্রিপারেশনটা শুরু করো, তাহলে আমি তোমাকে নিশ্চিত করছি এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় তোমরা 2 মাস মতো টাইম পাবে। এই 2 মাস যদি আমি আজকে যে প্রশ্ন বিশ্লেষণটা দেবো এই আলোকে যদি তোমার প্রিপারেশনটা নাও, তাহলে এই 2 মাসে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অন্তত 15টা যে এমসিকিউ থাকে, এই 15টা এমসিকিউতে তুমি 12 থেকে 14 মার্ক তোলার মতো অ্যাবিলিটি তোমার থাকবে, যদি তুমি এই 12 থেকে 14 মার্ক পাওয়ার মতো পরিশ্রমটা তুমি দাও। যদি তুমি 12 থেকে 14 মার্ক পাওয়ার মতো পরিশ্রমটা না করো, সেই অনুযায়ী যদি তুমি পড়াশোনা না করো, তাহলে তো তুমি মার্ক পাবে না। তো দেখো, আমরা সরাসরি আমাদের চলে যাচ্ছি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 3 ইয়ার্সের যে প্রশ্নে। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 3 ইয়ার্সে সব থেকে বেশি প্রশ্ন আসতে হলো ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপ থেকে দেখো 7 মার্ক ছিল। ফিল ইন দ্য গ্যাপ এই টপিক্সটা কিন্তু নির্দিষ্ট কোনো গ্রামেটিক্যাল আইটেমকে ধারণ করে না, বরং এটা সমগ্র গ্রামেটিক্যাল বিষয় কিন্তু এর ভিতরে চলে আসতে পারে। ফিল ইন দ্য গ্যাপের ভিতরে আসতে পারে কিন্তু তোমার রাইট ফর্ম অর ভার্ব, এর ভিতরে আসতে পারে কিন্তু আর্টিকেল, এর ভিতরে আসতে পারে প্রিপোজিশন, এর ভিতরে আসতে পারে যে কোনো একটা তোমার ওয়ার্ডের ব্যবহার আসতে পারে। তো সব কিছু মিলে কিন্তু ফিল ইন দ্য গ্যাপ থেকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো লাস্ট ইয়ারের প্রশ্নগুলো দেখলে দেখা যাচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপ থেকে তারাও কিন্তু অনেক অনেক বেশি প্রশ্ন করতেছে। আর বর্তমান সময়ে প্রশ্নকর্তাদের সব থেকে বলবো বেস্ট চয়েস হলো ফিল ইন দ্য গ্যাপ। সো তোমরা ফিল ইন দ্য গ্যাপের প্রতি বেশি বেশি প্র্যাকটিস করো। বেশি বেশি প্র্যাকটিস করলে এই টপিক্সে তোমরা ভালো করতে পারবে। আর দেখো, 7 মার্ক আসছে ফিল ইন দ্য গ্যাপ থেকে। তোমরা 3 বছরে দেখো 7টা প্রশ্ন আসছে হলো ফিল ইন দ্য গ্যাপ থেকে, তার মানে প্রতি বছর সর্বনিম্ন তোমরা 2টা প্রশ্ন পাবে। সুতরাং এই 2 মার্ক যেন তোমাদের কোনোভাবে হাতছাড়া না হয়ে যায়। এই যে 2 মার্ক, এই 2 মার্ক কিন্তু তোমাদেরকে একদম কমন বলে দিলাম যে তোমরা ফিল ইন দ্য গ্যাপ থেকে মিনিমাম তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 মার্ক পাবে। আমি যে তোমাদেরকে বলছি, যদি আজকে আমি তোমাদের যে লাস্ট ইয়ার্সের এই যে কোশ্চেন অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে তোমাদের জন্য যে সাজেশনটা দিচ্ছি, এই সাজেশন অনুযায়ী যদি তোমার প্রিপারেশন নাও, তাহলে আমি তোমাকে বললাম যে তুমি 12 থেকে 14 মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার থাকবে, যদি ওই মার্ক অর্জন করার মতো পরিশ্রমটা, স্টাডিটা যদি তুমি করো। তো দেখো, আমি কিন্তু তোমার এই যে ফার্স্ট অফ অল 2 মার্ক কিন্তু বলেই দিলাম 12 থেকে 14 মার্কের, যে ফিল ইন দ্য গ্যাপ থেকে আসবে 2 মার্ক। সো কিন্তু তুমি 2 মার্ক কমন পেয়ে গেলে। এরপর দেখো, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ থেকে লাস্ট 3 ইয়ার্সে প্রশ্ন আসছে 5টা। তার মানে তোমরা বুঝতে পারছো যে প্রতি বছর কিন্তু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ থেকে কম করে হলেও 2টা প্রশ্ন কিন্তু তুমি পাবে। একটা বা 2টা প্রশ্ন কিন্তু তুমি পাবে, একটা তো পাবেই, আর 2টা পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। তো আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ এখান থেকেও যদি আমরা 2টা ধরি, তাহলে ফিল ইন দ্য গ্যাপ থেকে আমরা 2টা পেলাম, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ থেকে 2টা প্রশ্ন পেলাম, তাহলে কিন্তু 4টা প্রশ্ন তোমার কমন হয়ে গেল। এখন তুমি যদি এই 4টা প্রশ্নে যদি তোমার আগের থেকে আমি বলে দিচ্ছি যে তুমি এই 4টা প্রশ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবে, তারপরেও যদি তুমি এই প্রশ্ন ভুল করো, তাহলে তো তুমি 12 থেকে 14 মার্ক পাওয়ার যোগ্য না। তোমার অবশ্যই এখন থেকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে যেন তুমি এইখান থেকে কোনো টপ প্রশ্ন আসলে সেটা যেন ভুল না করো। এরপরে দেখো, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স থেকে লাস্ট 3 ইয়ার্সে প্রশ্ন আসছে 4টা। এখন লাস্ট 3 ইয়ার্সে 4টা প্রশ্ন আসছে, তো আমরা এখানে ধরলাম যে প্রতি বছর একটা করেই প্রশ্ন ধরলাম। তো যেহেতু লাস্ট 3 ইয়ার্সে 4টা আসছে, আমরা একটা ধরলাম, তার মানে কিন্তু আমাদের কয়টা 5 মার্ক কিন্তু আমরা কমন পেয়ে গেলাম। এখানে 2, এখানে 2, আর এখানে কিন্তু 1। এরপরে দেখো, প্রিপোজিশন থেকে লাস্ট 3 ইয়ার্সে কিন্তু 3 মার্কের প্রশ্ন আসছে, তার মানে প্রতি বছর কিন্তু একটা করে প্রশ্ন আসে। তার মানে প্রিপোজিশন থেকেও কিন্তু 1 মার্ক আমরা পেলাম, তার মানে আমরা কত মার্ক পেলাম? অলরেডি কিন্তু আমাদের 6 মার্কের প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। বিশেষত যদি তোমার প্রিপোজিশনে ভালো করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো প্রচুর প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। এখন তুমি যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ না করো, বা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের যে জেনারেল ইউজ আছে এগুলো সম্পর্কে যদি তোমার ভালো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তুমি ভুল করবে। সো এখন তোমার কাজ হলো, আমি তোমাকে বলে দিলাম যে প্রিপোজিশন থেকে তুমি 100% একটা কোশ্চেন পাবে, কমপ্লিটিং স্টোরি থেকে তুমি 100% একটা কোশ্চেন পাবে, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ থেকে তুমি 100% 2টা প্রশ্ন পেতে পারো। এরপরে তুমি ফিল ইন দ্য গ্যাপ থেকে তো 100% 2টা পাবে। সো এই যে 4টা টপিকস বললাম, এই 4টা টপিক্সে কিন্তু তোমাদের টোটাল 2, 2, 4 আর 2, 6 মার্ক কিন্তু কমন বলে দিলাম। সো এই 6 মার্ক যেন তোমরা কোনোভাবে ভুল না হয়,
এরপরে দেখো ন্যারেশন। ন্যারেশন কিন্তু তোমরা সেই ছোটবেলা থেকে ন্যারেশন করে আসতেছো। তো ন্যারেশন থেকে কিন্তু প্রতি বছর একটা করে প্রশ্ন আসে এবং লাস্ট 3 ইয়ার্সে দেখো 3 মার্কের প্রশ্ন ছিল। সো ন্যারেশন থেকে প্রশ্ন আসবে, আর এটাও যদি তুমি ভুল করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কেন পড়বে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তোমার পড়ার রাইট নাই। যদি ন্যারেশন থেকে প্রশ্ন আসার পরেও যদি তুমি সেটা ভুল করো, তাহলে আমরা দেখলাম যে আমাদের টোটাল আগে ছিল 6 মার্ক, ন্যারেশন থেকে আমরা পেলাম 1 মার্ক, তার মানে কিন্তু আমাদের 7 মার্ক আমরা কমন পেয়ে গেলাম। এরপরে দেখো যেটা সিনোনিম এবং অ্যান্টোনিম, এটা অনেক সময় মুখস্থ করার পরেও ভুল হতে পারে। তারপরেও কিন্তু দেখো প্রতি বছর একটা করে প্রশ্ন চলে আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে, 3 মার্ক লাস্ট 3 ইয়ার্সে। তো সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসলে মানে 100% আসবে। এখন তুমি যদি পারো এটা তোমার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আর এর জন্য তোমাকে প্রচুর সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হবে, ভোকাবুলারিটা তোমার খুবই স্ট্রং থাকতে হবে তোমার। আর তোমায় যদি সিনোনিম অ্যান্টোনিম থেকে নাও পারো, তারপরেও আগে যে 7 মার্ক তোমাদের কমন বললাম, এই 7 মার্ক জন্য কোনোভাবে ভুল না হয়। আর যদি সিনোনিম অ্যান্টোনিম পারো তাহলে তুমি কিন্তু 8 মার্ক পেয়ে যাচ্ছ। এরপরে দেখো কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং এর কিন্তু নির্দিষ্ট কিছু কারেক্ট স্পেলিং, হয়তো 2-500 কারেক্ট স্পেলিং মুখস্থ করলে কিন্তু তার থেকে কমন পাওয়া যায়। সো তুমি কারেক্ট স্পেলিং থেকে বুঝতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% প্রশ্ন আসবে, কারণ লাস্ট 3 ইয়ার্সে কিন্তু প্রতি বছর একটা করে, অর্থাৎ 3টা প্রশ্ন আসছে। সো কারেক্ট স্পেলিং এর ফলে এখন থেকে তোমাকে অবশ্যই অনেক বেশি হাইলাইট করতে হবে, যেন কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসবে আর তুমি ভুল করবে, এটা তো হতেই পারে না। তাহলে কিন্তু দেখো টোটাল যদি আমরা হিসাব করি, এখানে কিন্তু 7-8 মার্ক আমরা অলরেডি পেয়ে গেলাম। এরপরে দেখো আইডেন্টিফাই অফ সেন্টেন্স। আইডেন্টিফাই অফ সেন্টেন্স থেকে লাস্ট 3 ইয়ার্সে প্রশ্ন আসছে 3টা। তো এই টপিক্সটা থেকেও তোমরা এবার 100% শিওর থাকো যে তোমরা আইডেন্টিফাই অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে। আর আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স এই টপিক্সও কিন্তু ফিল ইন দ্য গ্যাপের মতো নির্দিষ্ট কোনো গ্রামেটিক্যাল আইটেম ধারণ করে না, বরং এটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, গ্রামারের প্রতি একটা ভালো নলেজ রাখতে হয়, তাহলেই কিন্তু আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে। আর এর জন্য কিন্তু আমি অনেকগুলো টিউটোরিয়াল আপলোড দিব। তো এইগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স উপর তোমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। এরপর দেখো টেক্সট বুক। টেক্সট বুক থেকে লাস্ট 3 ইয়ার্সের 3টা প্রশ্ন আসছে, কিন্তু সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে লাস্ট ইয়ারে কিন্তু টেক্সট বুক থেকে সরাসরি কোনো প্রশ্ন আসেনি। তার মানে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবার অন্তত এমসিকিউর জন্য টেক্সট বুকটাকে খুব বেশি হাইলাইট না করলেও চলবে। আর টেক্সট বুকটা আগে এক সময় প্রচুর হাইলাইট করতে হতো, কারণ আগে টেক্সট বুক থেকে প্রচুর প্রশ্ন আসতো, 7-8টা প্রশ্ন থাকতো টেক্সট বুক থেকে। বাট এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক থেকে খুব একটা প্রশ্ন করে না। তো টেক্সট বুকটা কিন্তু আবার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা রিটেনের প্রস্তুতির জন্য কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুকটা পড়া লাগবে। এরপর দেখো ভয়েস। ভয়েস থেকে লাস্ট 3 ইয়ার্সে কিন্তু 2টা প্রশ্ন আসছে। এখন লাস্ট 3 ইয়ার্সে 2টা প্রশ্ন আসছে, তার মানে কিন্তু তোমাদেরও আসার সম্ভাবনা অনেক বেশি, 80% কিন্তু ভয়েস থেকে আসার সম্ভাবনা। আর ভয়েস থেকে যদি তোমার প্রশ্ন আসে তাহলে কোনোভাবেই তোমার এটা ভুল করা উচিত হবে না। কেন তুমি ভুল করবে? ভয়েস যেটা তুমি কত আগে থেকে প্র্যাকটিস করে আসছো, এমন ভয়েস থেকে প্রশ্ন আসলে তো তোমার ভুল করা উচিত হবে না। তো দেখো ভয়েস থেকে প্রশ্ন আসলো আর সেটাও তুমি পারলে, আর এদিকে কিন্তু 7-8 মার্ক আগে থেকেই কমন ছিল। তো ভয়েস থেকে যেটা আসছে সেটাও যদি তুমি পারো তাহলে 8, আর ভয়েস থেকে 1 ধরলাম 9, আর আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স থেকে একটা ধরলাম 10 মার্ক কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ। এরপরে দেখো ইডিয়ম ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ থেকে দেখো 2টা প্রশ্ন আসছে, আর ইডিয়ম ফ্রেজ থেকে তোমরাও এবারও প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু 80%। সো ইডিয়ম ফ্রেজ মুখস্থ করে ফেলো। ইডিয়ম ফ্রেজ যতগুলো আছে, আর অবশ্যই ডাবির ইডিয়ম ফ্রেজ কিন্তু তোমরা যে সাধারণ যে বইগুলোতে, জেনারেল যে বইগুলোতে যে ইডিয়ম ফ্রেজগুলো আছে এগুলো কিন্তু বিগত সালের বিভিন্ন জব এক্সামে যে প্রশ্নগুলো আসছে এগুলোর উপর ভিত্তি করে করছে। সো ওইগুলা কিন্তু আসার সম্ভাবনা কম, বা এখানে ইডিয়ম ফ্রেজটা কিন্তু একটু আনকমন ইডিয়ম ফ্রেজ আসবে। সো এ বিষয়ে তোমাদের একটু সতর্ক থাকতে হবে। এরপরে দেখো তোমাদের ওয়ার্ড মিনিংস থেকে 2টা প্রশ্ন আসছে, আর এবারও আসার সম্ভাবনা 80 থেকে 90% ওয়ার্ড মিনিংস। অর্থাৎ একটা শব্দ বলবে, যেমন আমি একটা তোমাকে এক্সাম্পল বলতাম যে কমেন্টস। এই কমেন্টস এটার মিনিংস কি? তো এটার কমেন্টসের এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে এই প্রশ্নটা ছিল। তো কমেন্টসের মিনিংস হলো টু স্টার্ট, মানে শুরু করা। আর এই কমেন্টস শেষে ENCE আছে, যে কারণে কিন্তু এটাকে অনেকটা নাউনের মতো দেখা যায়। তো নাউনের মতো দেখালেও কিন্তু এটা ভার্ব। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এরপর দেখো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স থেকেও লাস্ট 3 ইয়ার্সে একটা প্রশ্ন ছিল। গ্রুপ ভার্ব থেকে লাস্ট 3 ইয়ার্সে একটা প্রশ্ন ছিল। আইডেন্টিফাই অফ সেন্টেন্স, এটা থেকে কিন্তু লাস্ট 3 ইয়ার্সে একটা প্রশ্ন ছিল, অর্থাৎ একটা সেন্টেন্স ছিল যেটাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। এরপরে দেখো সাবস্টিটিউশন এক্সপ্রেশন থেকে কিন্তু লাস্ট 3 ইয়ার্সে একটা কোয়েশ্চেন ছিল। আর এই যে ইনভার্সন, এই টপিক্সটা থেকে লাস্ট 3 ইয়ার্সে কোয়েশ্চেন ছিল। তো দেখো
আমি কিন্তু আগে 9-10 মার্ক কিন্তু তোমাদের কমন বললাম যে এই টপিক্স থেকে তোমরা 100% প্রশ্ন পারছো, এমন টপিক্স থেকেই কিন্তু শুধু 9 থেকে 10 মার্ক তুমি তুলে নিতে পারবে। আর এই দিকে যে আরও কিছু টপিক্স আছে যেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাস্ট 3 ইয়ার্সে প্রশ্ন করছে, তো এই টপিক্সগুলো দেখো এইখানেই প্রায় কয়টা টপিক্স আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই 6টা টপিক্স থেকে আমি ধরলাম 3টা টপিক্স থেকে প্রশ্ন আসলো। আর এই 3টা টপিক্স থেকে প্রশ্ন আসলে যদি তুমি এই 3টা টপিক্স পারো তাহলে কিন্তু ওই দিকে তোমার 9 থেকে 10 বা এই দিকে 3 টোটাল কিন্তু তুমি 12 থেকে 13 মার্ক কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ 12 থেকে 13 মার্ক তোমার হাতের নাগালে থাকতেছে, যেগুলোর প্রতি তুমি আগে থেকে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছ যে এই টপিক্সটা থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রশ্ন আসবে। সো আমি আগে থেকে এটার উপরে সেইভাবে প্রস্তুতি নিব যেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্নটা করবে কোনোভাবেই যেন আমার হাতছাড়া না হয়ে যায়, আমি যেন কোনোভাবেই পরীক্ষার হলে ওই প্রশ্নটা ভুল না করে আসি। এই অ্যাবিলিটিটা তোমাকে এই 2 মাসে অর্জন করতে হবে। এই 2 মাসে আমি তোমাকে সাজেশন বলে দিলাম যে এই টপিক্সগুলো থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 3 ইয়ার্সে প্রশ্ন আসতেছে। সো এখন তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো এই টপিকসগুলোর প্রতি সেইভাবে পড়া যেন এই টপিকসগুলো থেকে কোনোভাবেই প্রশ্ন আসবে আর তুমি ভুল করবে এটা হতেই পারে না। তাহলে তুমি যদি আমি যে সাজেশনটা দিলাম এই সাজেশন অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নাও তাহলে আমি তোমাকে অবশ্যই বলতে পারি তুমি 12 থেকে 14 মার্ক কিন্তু অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। তো লাস্ট 3 ইয়ার্সের প্রশ্ন এই যে অ্যানালাইজেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই অ্যানালাইজেশনটা যদি তোমরা না জানো বা এই অ্যানালাইজেশনটা যদি তোমরা বুঝতে না পারো বা এই অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে যদি তোমার প্রস্তুতিটা না নাও তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা ইউনিকও হচ্ছে না, এক্সক্লুসিভও হচ্ছে না, কিংবা তোমার প্রস্তুতিটা একটা গোছালো বা অর্গানাইজও হচ্ছে না। তোমার প্রস্তুতি কিন্তু এলোপাতাড়ি হয়ে যাচ্ছে, আর এলোপাতাড়ি প্রস্তুতি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এরপরে তোমাদের জন্য আরও যে সাজেশনটা আছে সেটা হলো তোমরা অবশ্যই রিটেনের প্রতি বেশি জোর দেবে, কারণ তুমি এমসিকিউতে 15 পেলে রিটেনে তুমি দেখা যায় ইংরেজিতে 4 পেলে কি 4.5 পেলে, তোমার তো ওই মার্ক নিয়ে কোনো লাভ নাই 15 পেও, কারণ তুমি তো ফেল হিসেবে গণ্য হবে। তো রিটেন নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড দিয়ে যাচ্ছি, তোমরা রিটেন প্লে লিস্ট থেকে এই ক্লাসগুলো দেখে নিও। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক সাপোর্টিভ ছিল। তোমাদের জন্য ভিডিওটা সাপোর্টিভ ছিল কিনা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।